আজকের পর্বে 2 এখানে হলো মূলদ সংখ্যা। আমরা যেটা শিখবো সেটা হল কি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হলো কোনো সংখ্যাকে যদি আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যেখানে পি এবং কিউ হলো কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আমরা ইতিমধ্যে শিখেছি পূর্ণ সংখ্যা কি, কিন্তু যেটা নিচেরটা মানে হর মানে কিউ নট ইকুয়াল কখনো 0 হবে না। এটা ছাড়া বাকি পি এবং কিউ যদি পূর্ণ সংখ্যা হয় তখন সেই সংখ্যাকে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার বলা হয়। ঠিক আছে, সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ হলো মূলদ সংখ্যা। যেমন কি বলছি, সকল পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে মনে করি একটা সংখ্যা হলো 3, এই 3কে লেখা যায় 3/1 লেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা পি বাই কিউ দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারি এই 3কে। সুতরাং 3 একটি কি মূলদ সংখ্যা। সুতরাং যে কোনো পূর্ণ সংখ্যা, মনে করি 11কে লেখা যায় 11/1, দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ হয়েছে, মানে পি বাই কিউ আকারে প্রকাশ হয়েছে। সুতরাং 11 একটি কি মূলদ সংখ্যা। তাহলে সকল পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা। তাহলে আরেকটা জিনিস রয়েছে, সেটা হলো কি ভগ্নাংশ। ভগ্নাংশটা মূলদ সংখ্যা। ঠিক আছে, যেমন যেটা হতে পারে ভগ্নাংশ 11/2। ঠিক আছে, এটাকে যদি আমরা ভাগ করি কত 5.5 আসে। তাহলে যদি কোনো সংখ্যা দেওয়া থাকে 5.5, একে আমরা দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারি। যেমন 11কে 2 দ্বারা ডিভাইডেড করলে আসে কত 5/2। সুতরাং 5/2 একটি কি মূলদ সংখ্যা। ক্লিয়ার? তেমন হতে পারে, যেমন এটাও হতে পারে 5/3। এখানে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হয়েছে এখানে। সুতরাং এটি একটি কি মূলদ সংখ্যা। 5/3 একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা একটি মূলদ সংখ্যা বের করতে পারবো। এখন আমাদের আরেকটা বিষয় যে জানা দরকার, সেটা হলো এই দুইটি যে মূলদ সংখ্যা হয় এরা কিন্তু সমমৌলিক সংখ্যার অনুপাতে এদেরকে লেখা যায়। সমমৌলিক, যেমন আমরা পর্বে একে আলোচনা করেছি, সমমৌলিক যখন দুইটি নাম্বার অথবা সংখ্যার ভিতরে গসাগু 1 হয় তাদেরকে বলা হয় সমমৌলিক সংখ্যা। যেমন এখানে 3/5 এদের কি গসাগু কিন্তু 1। ঠিক আছে, সুতরাং দুইটি সমমৌলিক অনুপাতে আমরা প্রকাশ করতে পারি এই মূলদ সংখ্যাগুলোকে। যেমন 7/9, এই দুইটি কি আমরা 1 মানে গসাগু 1, বা দুইটি নাম্বার একে অপরের কি সমমৌলিক। ঠিক আছে, সো আমরা মূলদ সংখ্যা বের করতে পারবো এভাবে। ঠিক একইভাবে যদি আমাদের আসে অমূলদ সংখ্যা, কি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। ঠিক আছে, এগুলো পৃষ্ঠা 2 আছে, বা নবম দশম শ্রেণীর বাস্তব সংখ্যার পৃষ্ঠা 2। ঠিক আছে, অমূলদ সংখ্যা। এখন আমরা মূলদ সংখ্যা জানি, প্রত্যেকটি সংখ্যাকে যদি আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তাহলে এটা হলো কি মূলদ সংখ্যা। কিন্তু এটা যদি না হয়, এটা নট ইকুয়াল টু যদি না হয়, সেটাই হলো অমূলদ সংখ্যা যদি প্রকাশ করতে না পারি। ঠিক আছে, যেমন হতে পারে অমূলদ সংখ্যা পূর্ণবর্গ নয়, এরূপ কোনো স্বাভাবিক সংখ্যার যদি বর্গমূল নেই তাহলে সেটা অমূলদ সংখ্যা হবে। যেমন পূর্ণবর্গ, যেমন আমরা 9কে যদি বর্গমূল করি, ঠিক আছে, তাহলে কত আসে 3। ঠিক আছে, এখানে 3 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। এই পূর্ণবর্গ সংখ্যাকে বর্গমূল করে 3 আসে, আর 3কে লেখা যায় 3/1। সুতরাং 3 একটি কি মূলদ সংখ্যা, আর √9ও তাহলে একটি কি মূলদ সংখ্যা। ঠিক আছে, কিন্তু অমূলদ আমাদের বলছে অমূলদটা হলো এই যে পূর্ণবর্গ 9 ছাড়া যদি অন্য কিছু সংখ্যা থাকে, যেমন বর্গমূল মানে পূর্ণবর্গ সংখ্যাগুলো হলো যেমন 2, 4, তারপরে 9, 2, 4, 9, 16, 25, এগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা। এগুলো ছাড়া, ঠিক আছে, অন্য যে কোনো স্বাভাবিক সংখ্যার যদি বর্গমূল নেই তাহলে সেটা হবে কি অমূলদ সংখ্যা। ক্লিয়ার? তাহলে অমূলদ সংখ্যা কোনগুলো হবে? যেমন হতে পারে এখানে অমূলদ সংখ্যা পূর্ণবর্গ নয়, যেমন 3, পূর্বে এখানে 2 বলেছিলাম, যেটা 2টা হবে না। ঠিক আছে, 2 না। আচ্ছা,
তাহলে যেটা হবে পূর্ণবর্গ নয়, এটা হলো 3 √3, এটা হলো কি অমূলদ সংখ্যা। তারপর √4 এটার মূলদ সংখ্যা, কারণ 4 হলো কি পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। সুতরাং √5 অমূলদ সংখ্যা, √6 অমূলদ সংখ্যা, √7 অমূলদ সংখ্যা, √8 অমূলদ সংখ্যা, √9 মূলদ সংখ্যা হবে, ঠিক আছে, যেহেতু এখানে এই। তারপর √10, √11, √12, √13, ঠিক আছে। এগুলো স্বাভাবিক সংখ্যা, পূর্ণবর্গ নয় যেগুলো, এগুলোর বর্গমূল হবে কি অমূলদ সংখ্যা, ঠিক আছে। তারপরে আরেকটা যেটা হতে পারে সেটা হলো কি অমূলদ সংখ্যা যেগুলো হতে পারে, এই যে এগুলোর ভগ্নাংশ একটা অমূলদ সংখ্যা হবে। যেমন স্বাভাবিক সংখ্যার বর্গমূল, যেমন √5, ঠিক আছে, এটি তো অমূলদ সংখ্যাই। একে যদি আমরা 2 অথবা 3 দ্বারা ভাগ করি, ঠিক আছে, তারপরেও এটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে এখানে, যদি পূর্ণবর্গ নেই এরূপ স্বাভাবিক সংখ্যার বর্গমূল যদি কোনো ভগ্নাংশের সাথে থাকে, তাহলে সেই ভগ্নাংশটাও কি একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার। এবার নেক্সট যেটা আসবে সেটা হলো দশমিক ভগ্নাংশ সংখ্যা। দশমিক ভগ্নাংশ সংখ্যা ইংলিশে যেটাকে বলা হয় ডেসিমেল ফ্র্যাকশনাল নাম্বার, ঠিক আছে। এই দশমিক ভগ্নাংশ সংখ্যা দুই প্রকার হতে পারে, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা এই দ্বারাকে প্রকাশ করতে পারি, ঠিক আছে। যেমন আমরা মূলদ সংখ্যা যেমন 3কে আমরা লিখতে পারি কি, আমাদের শিরোনাম কী দাঁড়াচ্ছে এখানে, আমাদের হলো কি দশমিক ভগ্নাংশ সংখ্যা, দশমিক ভগ্নাংশ সংখ্যা, দশমিক ভগ্নাংশ সংখ্যা। যেমন 3কে লেখা যায় 3.0, ঠিক আছে, এটা হলো দশমিক ভগ্নাংশ সংখ্যা। তারপরে আসতে পারে এখানে কত 5/2, একে লেখা যায় 2.5, তাহলে এই দশমিকটা ব্যবহার হয়েছে এখানে, ঠিক আছে। আর ভগ্নাংশ সংখ্যা মানে এই যে 2.5, 7.5 এগুলো হলো দশমিক ভগ্নাংশ সংখ্যা। অথবা যেটা আসতে পারে 10/3, একে ভাগ করলে আমরা 3.33 এরকমভাবে আসতেই থাকবে অনন্তকাল পর্যন্ত, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু মূলদ সংখ্যা প্রত্যেকটাই, কারণ প্রত্যেকটাই আমাদের এই অনুপাতে দুটো পূর্ণ সংখ্যার অনুপাতে রেখে প্রকাশ করতে পারছি। দশমিক সংখ্যাকে তাহলে আমরা কি দুটো পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা গেছে, ঠিক আছে। তাহলে সেগুলো হচ্ছে কি মূলদ। তারপরে অমূলদ হতে পারে দশমিকে, যেমন √3, ঠিক আছে, √3 সমান 1.732 এরকম আসবে। এটাও একটা দশমিক ভগ্নাংশ সংখ্যা, এখন আমরা খেয়াল করি এই দশমিক বিন্দুর পর, ঠিক আছে, তাহলে আমাদের কি বলছে এখানে, এই দশমিক বিন্দুর পর যদি অঙ্ক সংখ্যা সসীম থাকে, যেমন দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা কয়টা ছিল, একটা ছিল, ঠিক আছে। এই দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা একটা ছিল, যদি সসীম যদি নির্দিষ্ট সংখ্যক থাকে তাহলে সসীম, এদেরকে সসীম দশমিক ভগ্নাংশ বলা হয়। নির্দিষ্ট সংখ্যক থাকে তখন এদেরকে বলা হবে সসীম দশমিক ভগ্নাংশ, মানে প্রত্যেকটা দশমিক ভগ্নাংশ, বাট এদের ভিতরে একটা ক্লাসিফিকেশন হয়ে গেল কি সসীম, ঠিক আছে। আচ্ছা, এখন অঙ্ক সংখ্যা যখন অসীম হবে, যেমন এই যে 10কে যখন 3 দ্বারা ভাগ করব তখন পয়েন্টের পরে 3 আসতেই থাকবে অনন্তকালে, সুতরাং এটা হল কি অসীম। তখন এই দশমিক ভগ্নাংশটাকে বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, ঠিক আছে, অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। আচ্ছা, এভাবে যেমন এই যে এখানে দশমিকের পরে অনন্তকাল আসতেই থাকবে, সুতরাং √3 এটা হলো কি অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, ঠিক আছে। অথবা আমরা আরও উদাহরণ দিতে পারি, √5 সমান 2.12351236 এরকমভাবে আসতেই থাকবে। এগুলো হলো কি অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, ঠিক আছে। আবার এই যে অসীম ভগ্নাংশ সংখ্যাগুলো আসে, খেয়াল করেন ব্যাপারটা, তাহলে আমাদের সসীম ভগ্নাংশ সংখ্যাটা শেষ হয়ে গেল। এখন আমাদের লাস্টে শেষ যেটা পাইলাম সেটা কি অসীম দশমিক ভগ্নাংশ। এবং এই অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে, ঠিক আছে, কিছু দেখা যায় দশমিক বিন্দুর পর কিছু অঙ্কের পুনরাবৃত্তি ঘটে, ঠিক আছে।
যেমন এই যে 10কে যখন 3 দ্বারা ভাগ করছি, 10কে যখন 3 দ্বারা ভাগ করছি তখন কত আসছে এখানে 10কে যখন এখানে আমরা 3 দ্বারা ভাগ করছি তখন 3 পরে 3 এরকমভাবে আসতে আসে অনন্তকাল। ঠিক আছে, এখানে দেখা যাইতেছে যে অসীম দশমিক ভগ্নাংশগুলো মানে কিছু কি দেখা যাইতেছে পুনরাবৃত্তি ঘটতেছে। ঠিক আছে, যখন পুনরাবৃত্তি ঘটবে তখন এই অসীম দশমিক ভগ্নাংশকে বলা হবে অসীম আবৃত দশমিক। তখন এটাকে লেখা যাবে এরকমভাবে সমান সমান 3 পয়েন্ট, যেহেতু বারবার 3 রিপিট করতেছে সুতরাং 3-র উপরে কি পৌনঃপুনিক, এটাকে বলা হবে অসীম। এখানে কিন্তু অসীম এগুলো ছিল অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এগুলো হলো কি অসীম আবৃত দশমিক আবৃত ভগ্নাংশ। তাহলে অসীম আবৃত দশমিক ভগ্নাংশগুলো কোনগুলা? যে সকল অসীম দশমিক ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশের যেগুলো অনন্তকাল আসতে থাকে এগুলো অসীম। এই অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে যেগুলো দশমিক বিন্দুর পরে কিছু পুনরাবৃত্তি ঘটে তখন সেই ভগ্নাংশটাকে বলা হয় অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, আর ঠিক অপর পক্ষে উল্টা দিকে অঙ্কগুলোর পুনরাবৃত্তি যদি না ঘটে তাহলে অসীম অনাবৃত মানে দশমিক ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে, যেমন আমরা উদাহরণ দিতে পারি, এখানে 122কে যখন 99 দ্বারা ডিভাইডেড করব তখন আমরা পাবো 1.23 এভাবে আসতেই থাকবে। দেখা যাইতেছে এটা অসীম একটা দশমিক ভগ্নাংশ, কিন্তু এখানে 23 আসতে আসতে বারবার, সুতরাং এটি একটি কি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এটি কারণ এটিকে লেখা যায় 1.232 এবং 3-র উপরে পৌনঃপুনিক। ঠিক আছে, এটির কি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। ঠিক একইভাবে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, ঠিক আছে, আমরা করতে পারি সেটা হলো অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, যেটা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ সেটা হতে পারে এখানে যেমন 0.523050056। এখানে দেখা যাচ্ছে দশমিকের পরে বিচ্ছিন্নভাবে আসতেছে। ঠিক আছে, কোনো কিছুর পুনরাবৃত্তি ঘটে নাই। এরকম যখন দশমিক বিন্দুর কোনো দশমিক ভগ্নাংশের পরে যখন কোনো কিছুর পুনরাবৃত্তি না ঘটে তখন সেটা হলো কি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। অসীম অনাবৃত আগেরটা ছিল আবৃত, অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে আবার টেনে টেনে দেখেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।